This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। পথের খোঁজে পথেই কেন এই কথাটা বলছি তার কারণ গতকাল 3 ঘন্টার মতো বৈঠক হয়েছে শিক্ষামন্ত্রীর সঙ্গে, কিন্তু তারপরও অবস্থান আন্দোলন থেকে সরছেন না চাকরিহারারা। কারণ তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে। পুরো আশ্বস্ত কি তারা হতে পারছেন না, সে কারণেই তারা এখনো পর্যন্ত পথেই রয়েছেন। চাকরি ফেরোচ্ছে রোদে পুড়ে বৃষ্টির মধ্যে চাকরিহারাদের অনশন, তার মধ্যেই পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ করছেন তারা। রোদের কারণে অনশন স্থলে চাদর টাঙাতে চেয়েছিলেন চাকরিহারারা, অভিযোগ তাতে বাধা দেয় পুলিশ। পদে পদে পুলিশি অসহযোগিতার অভিযোগ উঠছে, ক্ষোভ উগরে দিলেন অনশনকারী চাকরিহারা শিক্ষকরা। এই মুহূর্তে শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি শ্রাবন্তীর সঙ্গে কথা বলবো। শ্রাবন্তী, এই মুহূর্তের ছবিটা, আজকে সকালের ছবিটা দেখাবো। সরাসরি অনশন যারা করছেন এবং তার সঙ্গে তাদেরকে সাপোর্ট যারা করছেন সকলে এই আচার্য ভবনের ঠিক সামনেই রয়েছেন। কিছুক্ষণের আগের কথা বলি, এখানে প্রচণ্ড রোদ আসছিল আর তাই এখানে একটা ছাউনি মতো করতে চেয়েছিলেন এবং সেটা শুধুমাত্র বিছানার চাদর যেটা দেখানো হচ্ছে, এই লাল রঙের চাদরটা দিয়ে তারা একটা ছাউনি খাটাতে চেয়েছিলেন। ব্যাস এইটুকুনি। উল্টো দিকের পুলিশ যারা রয়েছেন তারা সঙ্গে সঙ্গে এখানে ছুটে আসেন এবং তারা এসে বলেন যে এই চাদর টাঙানো যাবে না। এই অসহযোগিতা কেন? বোধহয় এই অসহযোগিতা শুরু হয়েছিল ডিআই ভবনের বিক্ষোভ থেকে, যেদিনকে দেখা গেছে শিক্ষকদের ফেলে পেটানো থেকে শুরু করে তাদের উপরে লাথি মারার মতো ঘটনা ঘটেছে। সেই অসহযোগিতা ক্রমশ চলছে। যারা রয়েছেন তাদের সঙ্গে একটুখানি কথা বলার চেষ্টা করব। এই অসহযোগিতা কেন? ডিআই ভবনের থেকে ছবিটা এরকম হয়ে উঠছে কেন? মাত্র তো 3 জন অনশন করছিলেন, তাদের মাথায় একটু ছাওয়ার জন্য একটু বিছানার চাদর টাঙাতে চেয়েছিলেন। আমরা অসহায় এবং এই যে প্রচণ্ড রোদ, এই যে এপ্রিল মাসের আজকে 12 তারিখ হয়ে গেল, এই চড়া রোদে, প্রখর রোদে অনশন করছেন আমাদের সহযোদ্ধারা। তাদের মাথায় একটু আমরা ওই চাদর একটু টাঙানো ব্যবস্থা করছিলাম, কিন্তু সেটা আমাদের পুলিশ বাবুরা এসে আমাদেরকে বারণ করে দিলেন, বলছেন না আমাদের কোনো অর্ডার নেই, আপনাদেরকে টাঙাতে দেবো না। তো আমরা বললাম কেন স্যার, আমরা যতক্ষণ পর্যন্ত রোদের চড়া রোদ থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা টাঙিয়ে রাখবো, তারপরে আমরা সেটাকে তুলে দেবো না। এত অমানবিক কেন? আমরা তো জেনে এসেছিলাম এতদিন, যদিও আমার বয়স অত বেশি নয়, কিন্তু আমরা যখন আসে রাজ্য সরকার তখন আমার বয়স খুবই কম ছিল, অতটা বুঝতাম না ব্যাপারগুলো। তো তখন আমরা সবাই মিলে বরণ করে নিয়েছিলাম, যদিও তখন মনে হয় না আমার ভোটের অধিকার জন্মেছিল বলে, তবু আর কি বলছি, কিন্তু আমরা সবাই মিলে বরণ করেছিলাম। কিন্তু এখন তো দেখতে পাচ্ছি যে এতই অমানবিক যে আমাদের সামান্য চাদরটুকু পর্যন্ত টাঙিয়ে দিতে পারছে না রোদটাকে আড়াল করার জন্য। একটু দেখতে পাচ্ছি আমরা, শুধু এই ছবিটা দেখব, যাদের হাতে কোনো অস্ত্র নেই তারা নিজেদের ব্যাগের মধ্যে একটু জল নিয়ে এসেছেন এবং যারা অনশন করছেন তাদের কাছে সেটুকুনিও নেই, ক্লান্ত হয়ে শুয়েও পড়ছেন অনেকবার। সেখানে কেন এই অসহযোগিতা? সামান্য আপনারা তো নিরস্ত্র হয়ে বসে রয়েছেন, কিসের আশঙ্কা প্রকাশ করলো? পুলিশ চাদর খাটাতে দিল না? সেই আশঙ্কাতে আমরাও ভুগছি যে কেন এরকম অমানবিক হচ্ছে রাজ্যের পুলিশ মন্ত্রী। উনি নাকি বলছে যে আমাদের কাছে কোনো ইনস্ট্রাকশন নাই। আমরা তো বললাম স্যার আমরা অনুরোধ করলাম ওনাকে যে আমরা জাস্ট এই রৌদ্রের মুখে উপর দিয়ে রৌদ্র পড়ছি, জাস্ট অল্পক্ষণের জন্য ছাউনিটা একটু চাদরটা টাঙবো, আবার খুলে দেবো। শ্রাবন্তী, আমি তোমার কাছে ফিরবো। অর্থাৎ পুলিশের অসহযোগিতা, কিন্তু এখনো পর্যন্ত চাকরিহারারা তারা কিন্তু অনড়। এদিকে সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশন খারিজ হলে চাকরি ফিরে পাওয়ার কোনো রাস্তা থাকছে না, স্পষ্ট করেছেন শিক্ষামন্ত্রী। যোগ্যদের জন্য রায় যাতে পুনর্বিবেচনা করা হয়, আবেদন করা হবে। TV9 বাংলায় এসে মন্তব্য করেন ব্রাত্য বসু। গতকাল বিকাশ ভবনে চাকরিহারা শিক্ষকদের সঙ্গে ম্যারাথন বৈঠক করেন শিক্ষামন্ত্রী এবং তারপরই TV9 বাংলার স্টুডিওতে আসেন শিক্ষামন্ত্রী। রিভিউ পিটিশন যদি আদালত অ্যালাউ না করে তাহলে এদের চাকরি ফিরে পাওয়ার কোনো রাস্তা নেই। কোনো রাস্তাই নেই। এটা তো প্রথমে বুঝে নিতে হবে যে রিভিউ পিটিশন করছি মানে একটি নির্দিষ্ট মহামান্য সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতে তার কাছেই আমরা রিভিউ পিটিশন করছি, যে আপনি আপনার যাদের এই পুরো প্যানেল বাতিল হলো তাদের একটা বড় যোগ্য অংশের জন্য যদি আপনি অনুগ্রহ করে আপনি আপনার রায় পুনর্বিবেচনা করেন, তো চাকরি যদি চলে যায়, সেটাও যদি খারিজ হয়, তখন আর জানি না কি রাস্তা আছে। শ্রাবন্তীর সঙ্গে কথা বলছিলাম, শ্রাবন্তীর সঙ্গে আবারও কথা বলবো। পাশাপাশি
সোমাও আমার সঙ্গে রয়েছেন, দুজনকেই রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে যারা অনশনকারী এবং অবস্থানকারী, তাদের সঙ্গে কথা বলছেন। আমি শ্রাবন্তীর কাছে যাব, তবে তার আগে এই মুহূর্তে গান্ধী মূর্তির পাদদেশে সেখানে সোমা রয়েছে। সোমা, ছবিটা। হ্যাঁ, দেখো গান্ধী মূর্তির পাদদেশে সেখানে যোগ্য শিক্ষক শিক্ষিকারা তারা কিন্তু আজকে সকাল থেকে অবস্থান শুরু করেছে। আমি একটু সেই ছবিটা দেখাই। দেখো গান্ধী মূর্তির পাদদেশে এখানে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা যারা চাকরি হারিয়েছেন, শিক্ষাকর্মী যারা চাকরি হারিয়েছেন, তারা অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন। তারা তাদের দাবিতে অনড় রয়েছেন যে যতক্ষণ না পর্যন্ত তারা তাদের চাকরি ফিরে পান তারা কিন্তু এভাবেই অবস্থানে বসে থাকবেন। বরং বলা চলে যে তারা এটাও বলেছেন যে যদি তাদের চাকরি ফিরে তারা না পান, যে পৃথকীকরণের কথা বলা হচ্ছে সেটা যদি না হয় তাহলে তারা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাবে। এখানে রয়েছেন অনেকে, একটু কথা বলে নেব। এখানে শিক্ষক শিক্ষিকারা যারা চাকরি হারিয়েছেন তাদের সাথে কথা বলবো। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু গতকাল বলেছেন যে রিভিউ পিটিশন যদি খারিজ হয়ে যায় তাহলে আর সরকারের কিছু করার থাকবে না। কি বলবেন? দেখুন, কোর্টের রায় এটা স্পষ্ট, প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে। আজকে আমার চাকরিটা এই কারণে যায়নি যে কে যোগ্য কে অযোগ্য, কোর্ট পরিষ্কার জানিয়েছে প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে। প্রাতিষ্ঠানিক দুর্নীতির জন্য কে আমার চাকরিটা বাতিল করে দিয়েছে? না, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। তার মনে হয়েছে এখান থেকে যোগ্য অযোগ্য এরমভাবে বাছাই করা যাবে না। এবং আমাদের বিরুদ্ধে কিন্তু আমরা যে অন্য কোনো রকম দুর্নীতি করেছি বা কিছু, সেটার প্রমাণ নেই এবং সেটার প্রমাণ কোনোদিনও হতে পারে না। ঠিক আছে, তাহলে আমি বা আমরা সবাই যাবোটা কোথায়? আমার সরকার প্রতিষ্ঠান দুর্নীতি করেছে, সুপ্রিম কোর্ট আমাকে রায় দিয়ে দিয়েছে তোমার প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে, যাও তুমি রাস্তার ভিখারি হয়ে যাও, তোমার চাকরি বাতিল। এবং বাকিরা সবাই, বাকি যে রাজনীতিবিদ বা বাকি যারা আমাদের সহমর্মিতা দেখাচ্ছেন, তারা বলছেন যে না, অবশ্যই যোগ্য অযোগ্য আলাদা হওয়া দরকার। তো আমি এই যোগ্য অযোগ্য আলাদা করব কার কাছে গিয়ে? কার দায়? প্রথমত যে দুর্নীতি করেছে সরকার, সে আমাকে সমস্ত রকম তথ্য দিয়ে আমাকে সহযোগিতা করবে যাতে আমি প্রমাণ করতে পারি যে আমি যোগ্য। আর দ্বিতীয়ত হচ্ছে কোর্ট বা আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থার দায় হচ্ছে দুর্নীতির মধ্যে থেকে যারা কোনো রকম এই দুর্নীতির মধ্যে থাকেনি সেই সৎ মানুষগুলোকে সমাজের সামনে এনে একেবারে সমাধান। দায়টা অবশ্যই প্রশাসনের, দায়টা অবশ্যই সরকারের। আমি আবারও আসবো তোমার কাছে শ্রাবন্তী, তোমার কাছে একই প্রশ্ন নিয়ে যাবো। এসএসসি ভবনের সামনে অনশনকারী যারা রয়েছেন তাদের সঙ্গে যদি কথা বলো, রিভিউ পিটিশন যদি খারিজ হয়ে যায় তাহলে সরকারের কিচ্ছু করার থাকবে না, শিক্ষামন্ত্রী স্পষ্ট বলছেন। তাহলে সোমবার পর্যন্ত তারা অপেক্ষা করছেন এবং এই অনশনের ভবিষ্যৎকে সরাসরি এই প্রশ্নগুলো নিয়ে নিশ্চয়ই জানতে চাইবো। একটা কথা জানতে চাইবো, ব্রাত্য বসু তিনি বলছেন যে পুনর্বিবেচনার আর্জি জানানো হবে, কিন্তু সেই পুনর্বিবেচনা যদি খারিজ হয়ে যায় তাহলে কি হবে সেটা তারা জানেন না। এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির পরে যদি সরকার এই মনোভাব প্রকাশ করে, আপনারা কি বলবেন যদি সত্যি পুনর্বিবেচনার আর্জি এবার খারিজ হয়ে যায় শীর্ষ আদালতে? বিষয়টা হলো পুনর্বিবেচনা আর্জি শীর্ষ আদালতে খারিজ তো হওয়ার কথা নয়, এটুকু আমরা আশাবাদী, দীর্ঘ আশাবাদী। কারণ শীর্ষ আদালত এটাই চায় যে উপযুক্ত এভিডেন্স আমরা যদি পুনরায় রিভিউ পিটিশন বা কিউরেটিভের মাধ্যমে উপযুক্ত এভিডেন্স ওখানে দিয়ে আমরা যদি মানে সুপ্রিম কোর্টের মধ্যে করা যায়, জমা করা। উপযুক্ত এভিডেন্সটাকে কি ওয়েমার শিট বা মিরর ইমেজটার কথাই বলছেন? সেটা দেওয়া উচিত সরকার। হ্যাঁ, মিরর ইমেজ, ওয়েমার শিট, যোগ্য অযোগ্য লিস্ট যা কিছু আছে, মানে এই টোটালটাই কতজন অযোগ্য কতজন যোগ্য, হ্যাঁ এই সমস্ত কিছু বিষয়গুলো দিতে হবে। তবে তারপরেও মঞ্জিরা এই প্রশ্নটা থাকবে যে এতদিন পর্যন্ত কেন এটা এসএসসি দিতে পারলো না? যদি সত্যি মিরর ইমেজ দেয় ফলে সরকারের এক্ষেত্রেও একটা সমস্যা থাকবে। এতদিন পর্যন্ত কেটে গেছে, সেটা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ থেকে শুরু হয়ে ডিভিশন বেঞ্চ এবং শীর্ষ আদালত, এই জায়গায় এখনও পর্যন্ত কেন একবারও এসএসসি এই মিরর ইমেজ প্রকাশ করতে পারলো না? এবং এসএসসি বোর্ড, রাজ্য সরকার, তিনজনের মত
কেন পার্থক্য হলো, এই প্রশ্নের মুখোমুখি এই নতুন মামলাতেও থাকবে এমনটা মনে করা হচ্ছে। শ্রাবন্তী, আপাতত তোমাকে ধন্যবাদ। সোমা, আপাতত তোমাকেও ধন্যবাদ। আপনাদের আরো একবার দুটো ছবি দেখাবো যে এই মুহূর্তে রোদের মধ্যে, মানে রোদে পুড়ে গরমে অনশনকারীরা তারা অনশন চালিয়ে যাচ্ছেন। পুলিশের সঙ্গে থেকে কোনো রকম সহযোগিতা তারা পাচ্ছেন না। অনশন মঞ্চের চাদর পর্যন্ত টাঙাতে দেয়নি পুলিশ, পুলিশের বাধা। কিন্তু কারণ কি? চাদর টাঙালে কি সমস্যা, কোথায় সমস্যা, কেন টাঙাতে দিল না পুলিশ? এই প্রশ্নগুলো তো উঠবে।